আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে। দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আজ পালন করছে সংগঠনটির প্লাটিনাম জুবলি বা ৭৫ বছর। অনেকেই মনে করেন এই দলটির দীর্ঘ এই পথ পরিক্রমা নিয়ে একটি নির্মোহ মূল্যায়ন হওয়া উচিত। যাত্রা শুরুতে যে দলটি যে সকল অঙ্গীকার করেছিল তার কতটা প্রতিফলন তারা ঘটাতে পেরেছে, ক্ষমতার কেন্দ্রে বা কিংবা ক্ষমতার বাইরে থাকা অবস্থায় আওয়ামী লীগের ভূমিকাই বা কি, স্বাধীনতার নেতৃত্ব দেয়া এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দাবিদার আওয়ামী লীগ তার শাসন আমলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কতটা সুরক্ষিত রাখতে পেরেছে, আবার গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার, মানবাধিকার ইস্যুতে দলটির দীর্ঘকালের অবস্থার কোনো নড়চড় হলো কিনা সে বিষয়েও আমরা আলোচনায় আনতে চাই। সঙ্গত কারণেই আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু রেখেছি ১৯৪৯ থেকে ২০২৪ কতটা পাল্টালো আওয়ামী লীগ। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা আমাদের স্টুডিওতে ৩ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব শফিউল আলম চৌধুরী নাদেল। একই সঙ্গে তিনি দলটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নাদেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মাসুদ কামাল। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা। শামীম ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। যদিও আলোচনার বিষয়বস্তু একটা দীর্ঘ ভূমিকা দিয়েই ফেলেছি। ৭৫ বছর ধরে এদেশের রাজনীতিতে অবদান রাখার জন্য আওয়ামী লীগের একজন নেতাকর্মী হিসেবে নাদেল ভাই আপনাকে শুভেচ্ছা জানাতেই পারি, কিন্তু আমি আলোচনাটা আপনাকে দিয়ে নয়, আমি মাসুদ কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। মাসুদ কামাল ভাই, আপনি যদি আলোচনাটা শুরু করেন। প্রশ্নের জায়গাটা খুব জটিল কিছু জানতে চাইবো না। ৭৫ বছর মানে নিঃসন্দেহে একটা বড় সময়, বড় মাইল ফলক। এই দীর্ঘ পথ পরিক্রমায় যদি মোটা দাগে ছোট্ট করে শুরুতেই আওয়ামী লীগের সাফল্য এবং ব্যর্থতাকে আপনাকে যদি দুভাগে ভাগ করে শুরু করতে বলি, তাহলে কীভাবে ভাগ করবে? দেখেন, আওয়ামী লীগের সাফল্য তো মানে অসাধারণ সাফল্য। অসাধারণ কেমন? পৃথিবীর অনেক দেশের রাজনৈতিক দলেরই এমন সাফল্য নেই যেটা আওয়ামী লীগের আছে। সেটা হলো আওয়ামী লীগ একটা দেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার মানে আপনার এই সুযোগ পৃথিবীর কয়টা দলের আছে, কয়টা রাজনৈতিক দলের আছে? খুব কম। আপনি এক হাতে গুণে শেষ করতে পারবেন। তো সেই বিবেচনায় আওয়ামী লীগের একটা অসাধারণ সাফল্য আছে যে তারা একটা আমাদের জাতির একটা আকাঙ্ক্ষাকে তাদের নেতৃত্বে আমরা কিন্তু সেই আকাঙ্ক্ষার একটা বাস্তবায়ন এই ভূখণ্ডে ঘটেছে। এটা অবশ্যই একটা বড় সাফল্য। আবার ব্যর্থতাও আছে। ব্যর্থতা আমি অনেকগুলি দেখি। কারণ আমাদের হয় কি জানেন, আমরা কিন্তু এই যে বসবাস করি না, বাতাসের উপস্থিতি কিন্তু আমরা টের পাই না। বাতাসের অনুপস্থিতিতে কিন্তু আমরা হইচই করি। যখন শ্বাস নিতে পারি না তখন হইচই করি। আর যখন থাকে থাকে এই যে যখন সাফল্য থাকে তখন সেটা তেমন একটা বুঝি না। এটাই তো স্বাভাবিক। আমরা তো এই দলের কাছ থেকে এটাই আশা করি। কিন্তু যখন যা আশা করি তা যখন না পাই তখন হতাশ হয়ে হইচই করি। সেই বিবেচনা দেখেন, আওয়ামী লীগ যখন ৪৯ সালে হয় তখন তো তার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। তো আমার কাছে এত বছর পরে মনে হয় কেন যেন সেটা আবার সেই দিকে চলে যাচ্ছে। আচ্ছা, মানে আওয়ামী মুসলিম লীগ বলেন অথবা মুসলিম আওয়ামী লীগ বলেন, আমি জানি না ওই দিকে প্রত্যাবর্তন করছে কিনা। এটা নিয়ে আমার কিন্তু এত বছর পরে এসে এটা হয়, এটাও কিন্তু হয়। সোসাইটি দেখবেন একটা ডিজাইন, একটা ফ্যাশন কিন্তু চেঞ্জ হয়ে ঘুরে ঘুরে আসে। এখন ওনারাও এটা ঘুরে ঘুরে আনছেন কিনা আমি জানি না। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগ যে বিষয়গুলোকে সামনে নিয়ে অগ্রসর হয়েছিল, যে মূল মন্ত্রগুলো জাতির জন্য তারা দিয়েছিল, যেটা আমাদের সংবিধানে পরে স্থান পেয়েছে, সেগুলো আবার এই আওয়ামী লীগের হাতে নষ্ট হয়েছে। অন্যরা নষ্ট করেছে, কিন্তু আওয়ামী লীগ যখন সুযোগ পেয়েছে তখন সেটা তার আর ফেরত আনে নাই। এটা আমি নষ্ট করাই বলবো। এটাও আওয়ামী লীগের একটা, আমি মনে করি, বড় ব্যর্থতা। জি, আপনি প্রাথমিক দিকেই যখন অনেকগুলো প্রসঙ্গ একেবারে টেনে এনেছেন, কিন্তু আপনি যেটাকে সবচেয়ে বড় ব্র্যান্ডিং হিসেবে দেখছেন যে একটা দলের জন্য এর থেকে বড় গৌরবময় ভূমিকা কি হতে পারে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া বা স্বাধীনতা যুদ্ধের সময়কার তাদের ভূমিকা। কিন্তু সেই জায়গা থেকেও আমি অনেক প্রতিশ্রুতিযশা মানুষকে দেখেছি বা দীর্ঘদিনের রাজনীতি করেছেন বা দীর্ঘদিন তারা দেখেছেন, তাদের মূল্যায়নটা এরকমও যে এখন এসে আসলে যে দলটি স্বাধীনতা নেতৃত্ব
নেতৃত্ব দিল, স্বাধীনতা যুদ্ধের সময় এত বড় ভূমিকা রাখলো, সেই দল এসে দেশের প্রকৃত যে আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলি, কারণ এখন আমাদেরকে কিন্তু শুনতে হয় দেশটা কে চালায়। নানান জায়গা থেকে নানান ধরনের অভিযোগ আসে যে আসলে প্রকৃত অর্থেই আওয়ামী লীগ দেশ চালাচ্ছে, অন্যান্য প্রতিবেশী দেশ বলেন বা পাশের দেশ বলেন বা বিশ্ব মোড়লদের বলেন, সেই জায়গাগুলো থেকে আসলে কতটুকু আসলে আমরা আমাদের না, আত্মমর্যাদা প্রতিষ্ঠা দিতে পেরেছি? সেগুলো তো কিছু শুনেন, মানুষ তো মানুষ তো ফেরেশতা না। ভুল ভ্রান্তির মধ্য দিয়ে কিন্তু একটা দল অগ্রসর হবে। ওকে, সেই ধরনের ভুল তো আমাদের স্বাধীনতার পরপরই হয়েছিল। বঙ্গবন্ধু কিন্তু মানুষ ছিলেন, যত মানে ওনাকে আপনি তো ফেরেশতা বলবেন না, ওনারও আমার বিবেচনায় ওনারও কিছু ভুল ভ্রান্তি ছিল। যেমন আমি মনে করি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ভুল ছিল যেটা, সেটা হলো স্বাধীনতার পর যে পরাজিত শক্তিগুলো ছিল তাদেরকে নিয়ে দেশ চালানোর চেষ্টা করা। দেখেন তো, আপনি ভাবেন তো, 1971-এর 15 ডিসেম্বর পর্যন্ত যে লোকটা সচিবালয়ে ছিলেন, সেক্রেটারি ছিলেন অথবা জয়েন্ট সেক্রেটারি ছিলেন, উনি কার জন্য ফাইট করেছেন? পাকিস্তানের জন্য ফাইট করেছেন। তো 16 তারিখে উনি আবার বাংলাদেশের জন্য ফাইট করবেন? এটা হয়? কিন্তু ওনাকে আমরা রেখে দিয়েছি। এবং আমি এটাও মনে করি 1975-এর যে মর্মান্তিক আমাদের জাতির জন্য যে ঘটনাটা ঘটেছে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা, সেটা হতোই না যদি বঙ্গবন্ধু ওই ভুলটা, ওই লোকগুলিকে যদি প্রশাসনে না রাখতেন, হতো না। আমি এখনো মনে করি হতো না। যারা পরাজিত তারা পরাজিত, তাদের পুনর্বাসন করে আপনি তো কখনো তাদেরকে বিজয়ীর কাতারে আনতে পারবেন না। আমি মনে করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, ওই জায়গায় উনি এটা ভুল করেছেন এবং সেই ভুলের খেসারত উনিও দিয়েছেন, ওনার দলও দিয়েছে। কিন্তু মাকসুদ কামাল ভাই, আপনি যতটা সহজে বঙ্গবন্ধুর সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন গত 15 বছরে বঙ্গবন্ধুর সমালোচনা নির্মূহ? আপনি পাশের দেশের দিকে তাকান, সে দেশে জাতির পিতা গান্ধীকে নিয়ে যে পরিমাণ কথা বলা যায়, সমালোচনা করা যায়, নির্মূহ বিশ্লেষণ করা যায়, আমাদের এখানে কি সে সুযোগটা আছে? যেভাবে আপনি বললেন সুযোগ থাকবে, আমি তো করতেছি। জি, সেটাই, আমি তো এই দেশে আছি। কেউ করতে চান কিনা তার ব্যাপার। শুনেন, আমি প্রথমে বলেছি কিন্তু বঙ্গবন্ধু কিন্তু ফেরেশতা ছিলেন না, মানুষ ছিলেন। মানুষের মধ্যে ভুল ভ্রান্তি থাকবেই। মানুষের মধ্যে এখন একটা ভুল বলে কি ওনার কি সমস্ত অর্জনগুলো বৃথা হয়ে গেল? না, ওনার অনেক বিশাল বিশাল অর্জন আছে, যে অর্জনগুলো আমাদের আগে চোখে পড়ে। সেই হিসেবে ওনাকে তো আমরা এই দেশের শ্রেষ্ঠ মানুষ বলতেছি। কিন্তু কি বলছি মাথা রাখবেন, শ্রেষ্ঠ মানুষ বলছি, ফ্রেশটা কিন্তু বলছি না। আমি মনে তাই যদি না হতো তাহলে 75-এ এই ঘটনা ঘটলো, বুঝতে পারলেন না কেন? খন্দকার মোস্তাক, আচ্ছা বলেন তো আপনি, 15 আগস্টের আগের দিন 14 তারিখ পর্যন্ত খন্দকার মোস্তাককে বঙ্গবন্ধু সন্দেহ করতেন না তো? ওনার সবচেয়ে ক্লোজ লোক ছিল। তো উনি যে লোকটাকে চিনতে পারেন নাই কেন? মানুষ ছিলেন বলে পারেন নাই। রাইট। যাই হোক, আমি আসবো নাদেল ভাই, আপনার জন্য অনেকগুলো প্রশ্ন বা আপনার বিশ্লেষণ, অনেকগুলো সুযোগ তৈরি হচ্ছে। আমি বরং শামীম রেজা তার একটু বিশ্লেষণটা শুনি, তাহলে সবগুলো মিলিয়ে এসে তাহলে আপনার বিশ্লেষণটা শুনতে পারবো। শামীম, আপনার বিশ্লেষণটা কীরকম হবে? ধরেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্বের যে প্রেরণা এবং নেতৃত্ব নিয়ে গঠিত যে দলটি, সেই দল এখনকার বাস্তবতা বলছি, সেই দল আসলে গণমানুষের যে চাওয়া, চেতনা, চাহিদা, সেটা কতটুকু ধারণ করতে পারে? ডক্টর নাদেল ভাইয়ের জন্য অনেক প্রশ্ন জমে যাবে উত্তর দেওয়ার জন্য। না নিশ্চয়। দেখেন, আলোচনা শুরু করেছিলেন যে একটা আওয়ামী লীগের 75 বছর এবং তার একটা মূল্যায়ন। রাইট। একটু আগে ভাই যেটা বলছিলেন যে কেউ কাউকে মূল্যায়ন করতে কিন্তু আটকে রাখেনি, কিন্তু আমরা সাধারণত নির্মোহ মূল্যায়ন করতে চাই না। আর একটা হচ্ছে যে দল সম্পর্কে আমরা মূল্যায়ন করছি, সেই দলকেও সেই মূল্যায়নটা গ্রহণ করতে হবে, সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এখন আমরা 3 জন আছি, নাদেল ভাই আলাপি মানুষ, ভালো মানুষ, উনি হয়তো খোলা মনে গ্রহণ করলেন, আর একজন ভাবলেন যে এটা একটা আলাপের জন্য আলাপ, এটার তেমন কোনো তাৎপর্য নেই, মূল্য নেই, তাহলে আসলে মূল্যায়ন কোনো কাজে আসে না। কিন্তু দলের মূল্যায়ন নির্মোহভাবেই হওয়া উচিত। তো আপনি যেটা বলছেন যে নেতাদের নাম বললেন, আওয়ামী লীগের বড় সাফল্য হলো এবং যেটা অনেক দলের ক্ষেত্রেই ঘটেনি। আমি ভারতীয় কংগ্রেস ছাড়া আশেপাশে আপনি এমন আর কাউকে দেখাতে পারবেন না যে এত দীর্ঘ সময় টিকে আছে। দেখেন, কংগ্রেসের জন্ম হয়েছে ইংরেজদের হাত ধরেই, তাদের স্বার্থ, দেশীয় স্বার্থ দেখার জন্য, কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে সেটা ভারতীয়দের হাতে পৌঁছে গেছে। একটা অত্যন্ত এলিট অবস্থা থেকে পরবর্তীতে তারাও খুব এলিট ছিলেন, দীর্ঘ সময় লেগেছে এটার নন এলিট অবস্থায় আনতে। তো আওয়ামী লীগের ক্ষেত্রে আপনি দেখেন যে একটা মিশ্রণ কিন্তু আছে শুরুতেই। আপনি যদি সোহরাওয়ার্দীদেরকে দেখেন, সোহরাওয়ার্দী তো আর ভাসানীদের মতো একেবারে মাঠ পর্যায়ের মজলুম মানুষদের নিয়ে রাজনীতি করা লোক না, তারা অন্য স্তরে রাজনীতি করেছেন, সেটা সমানভাবে গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্রনীতি, দেশভাগের সময় তাদের কাজ ইত্যাদি সব মিলে। তো এই যে একটা মিশেল, ওনার এক ধরনের ভাবনা, চিন্তা ভাবনা, ওনার তখনকার মতাদর্শও অন্যরকম, সেটা সবার সঙ্গে মেলে না। আবার মৌলানা ভাসানীর যে দৃষ্টিভঙ্গি, এখানকার মানুষ, সাধারণ মানুষ সবসময় যে ক্ষমতায় যাওয়া বা একেবারে রাষ্ট্র এসে যাওয়া, সেটা না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আপনি যদি সোহরাওয়ার্দীর দিক থেকে দেখেন, তাহলে সবসময় কোনো না কোনো পদে যাওয়ার তো একটা চেষ্টা করতে হচ্ছে দল হিসাবে, যে প্রধানমন্ত্রী হওয়া বা কোনো কিছু হওয়া। আবার আরেকজন যার কথা বলছি, যেটা এখনো পর্যন্ত আমাদের একটা বড় আলোচনার বিষয়, যে ভাসানীর এই বিশাল আন্দোলনের আসলে উদ্দেশ্য কি ছিল, কি সরকার গঠন করা নাকি সমাজ পরিবর্তন করা, এরকম একটা ভিত্তি কিন্তু আওয়ামী লীগকে দিয়েছে। আমি নামের বিবর্তনে যাচ্ছি না যে আওয়ামী মুসলিম লীগ তারপর থেকে, এবং তার বড় দুটো পরিবর্তন শুরুতে দেখেন, যে মুসলিম লীগের এলিট ভাবনা থেকে এটাকে বের করে নিয়ে আসা, সাধারণ মানুষের কাছে নিয়ে আসা, আমজনতার কাছে নিয়ে আসা, আবার অন্যদিকে যে মানুষের রাজনৈতিক কাঠামোটা তৈরি করা, দলের কাঠামো, দুটোই হয়েছে। পরবর্তীতে আলাদা হয়েছে, আওয়ামী লীগ গঠিত হয়েছে। সুতরাং রূপান্তর তার কিন্তু একেবারে শুরু থেকেই, আপনি যদি লক্ষ্য করেন, একেবারে তার এই গঠন পর্যায়ে থেকেই কিন্তু সে রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। 60-এর দশকেও তার কিন্তু বড় রূপান্তর, 6 দফা দেওয়া। 6 দফা যদি তখন সবাই মত দিত পাকিস্তানের অন্যান্য অংশে, তাহলে হয়তো অন্যরকম ভাবে জিনিসগুলো হয়তো অগ্রসর হতো। কিন্তু যখন এটা অন্যরা ওইভাবে গ্রহণ করেননি, তখনও দল তো টেনে আসছে, যে দলের উপরে যত চাপ, বঙ্গবন্ধুর উপরে চাপ, 70-এর নির্বাচন পর্যন্ত ধারাবাহিকভাবে এই দল। এখন আজকে আওয়ামী লীগের সদস্য সংখ্যা কত আমি জানি না, কত লক্ষ বা কত কোটি, সবাই এখন আওয়ামী লীগ করতে চান, প্রত্যেকেই। আমি এমন কোনো পেশাজীবী দেখি না যে যারা আওয়ামী লীগ করতে চান না। তো এখন তখন তো এই পরিস্থিতি না। তার মানে যে সংখ্যক লোকেরা আওয়ামী লীগ করেছেন দল হিসাবে, মনে রাখতে হবে দীর্ঘ সময় তার বিরোধী দল, সে কবে সরকারে যাবে সে সম্ভাবনা তো 60-এর দশকে সে জানতো না। তার মানে যতগুলো ঘটনা হচ্ছে তার চাপ নিতে হয়েছে কিন্তু সংগঠকদের, নেতা কর্মীদের, আমরা তাদের নাম জানি। এমনকি বড় মাপের নারী সংগঠকও আমরা তার মধ্যে পেয়েছি যে এই দুর্দিনে। এখন আপনি যখন এই প্রশ্ন আজকে করছেন, আমি এত দীর্ঘ বিবৃতি এই কারণে দিচ্ছি যে তার স্বাধীনতার পরের যে রূপান্তর, যেটা উনিও কিছুটা বলেছেন, সেটা তো আবার পরে আমরা আলোচনা করব। কিন্তু আপনি যদি 96 থেকে ধরেন, তো 96 যখন সে আসছে, তখন এটা মুক্তবাজার অর্থনীতির সময়। সে আগের মতো জাতীয়করণে থাকতে পারবে না, বা আগের অবস্থায় সে থাকতে পারবে না নিঃসন্দেহে। কিন্তু ভাই, আওয়ামী লীগের তো সবচেয়ে বড় রাজনৈতিক ব্যানার বলেন বা রাজনীতির মাঠে তার সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সময়কার তার অবস্থানের কথা। আপনি যদি চিন্তা করেন পাকিস্তান আমলের কথা চিন্তা করেন, বা স্বাধীনতার পরবর্তী সময়ের কথা বলেন, মানে ক্ষমতায় আসার আগে, ক্ষমতায় থাকার মানে আগে অথবা ক্ষমতায় যাওয়ার সময় তার যে অবস্থানগুলো, সেগুলোকে সে কি ঠিকঠাক রাখতে পারে? যেমন ধর ক্ষমতা যাওয়ার আগে আওয়ামী লীগ নানানভাবে গণতন্ত্রের কথা বলবেন, নির্বাচনের কথা বলবেন, ভোটাধিকারের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, এই চর্চাগুলো সে দীর্ঘকালের অবস্থান ধরে রেখে থাকে। কিন্তু দেখা যায় যে ক্ষমতা আসার পর সেটা নাকি এক ধরনের বড় ধরনের পরিবর্তন। দেখেন, এখানে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে খুব ট্রিকি, যে আগে সে ছিল এটা সে ধরে রাখতে পারবে কিনা। মানে তাহলে কিন্তু এই আলোচনার আর কোনো অর্থ দাঁড়াবে না। যে যদি দল আপনাকে যে প্রতিশ্রুতি দীর্ঘ সময় পর্যন্ত, ধরে নেন ভারতের বহু মানুষ বহুত্ববাদের যে ধারণা নিয়ে কংগ্রেস ছিল, সেকে টানতে পারেনি, সে তো অনেক দশক টেনেছে। ধরুন ওইভাবে বললে 70-80 দশক পর্যন্ত সে টানতে পেরেছে। তারপরে সে চ্যালেঞ্জড হয়েছে, যখন সে একটা পরে আর সে পারেনি, কিংবা সাংগঠনিক দুর্বলতা তার তৈরি হয়েছে, কিন্তু দল হিসেবে তো সে টেনেছে। তা আওয়ামী লীগ আপনি যে সময় থেকে ধরলেন, সেই সময় থেকে আপনি মূল যে প্রশ্নটা করেছিলেন, যে তার এক ধরনের এলিট তন্ত্র থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের সঙ্গে রাজনীতি করবার তার যে বিষয়টা, সেটা তো সে বরাবরই রেখেছে। সেটা ভাসানীদের সময় রেখেছে, অন্যদের 60-এর দশকে যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আসছেন তখন রেখেছেন। স্বাধীনতার পরে এটা খারাপ ভালোতে যাচ্ছে না, কিন্তু ধরুন তখনকার যে বিশ্বরীতি, এক ধরনের একটু জাতীয়করণ বা সম্পদের একটা বন্টনের চেষ্টা, ঠিক আছে, সে প্রকল্পটা হয়নি, প্রকল্পটা কাজে লাগেনি, কিন্তু মূল যে সুরটা, যে মানুষের কথা শোনে এবং মানুষকে সাথে নিয়ে, সেটা 96-এ সে 21 বছর পরে ক্ষমতা আসার পরে ধরুন তার জনপ্রশাসন আমলাতন্ত্রের উপর নির্ভরশীলতার প্রয়োজন ছিল, কারণ সে অনেকদিন পরে ক্ষমতা আসছে, সে অনেকদিন পর্যন্ত এই কাঠামোর মধ্যে না। আপনি আওয়ামী লীগ দল হিসেবে যখন বলছেন এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার যখন বলছেন, তার মধ্যে আপনাকে একটা পার্থক্য করতে হবে নিঃসন্দেহে। যদিও দলের রীতিনীতি আদর্শই সেখানে প্রতিফলিত হচ্ছে, এটা খুব স্বাভাবিক। আমরা কিন্তু আপনি খেয়াল করেন সারাদিনের যদি আলোচনাগুলো দেখেন, সাক্ষাৎকারগুলো দেখেন, সংবাদপত্র সংবাদ দেখেন, মনে হচ্ছে দল এবং সরকারকে আমরা এক করে দিচ্ছি। এটা এক, প্রত্যক্ষ পরোক্ষভাবে হয়তো এক, কিন্তু একটা বিভেদ রেখা তো আছে সেখানে। তো যেটা বলছেন, আমি শেষ করি যেটা বলে, সেইটা আসলে সে, আপনি যদি বলেন যে 96-এ যতটুকু না রাখতে পেরেছে, আমি বলবো সেটা বাস্তবতা অত্যন্ত প্রয়োজন ছিল।
বরং এখন তার চ্যালেঞ্জ অনেক বেশি তৈরি হয়েছে না রাখতে পারে। এবং আপনি যে জনমানুষের কথা বললেন, ওই প্রসঙ্গে আবার আমি ফিরবো হয়তো নাদেল ভাই বলার। নাদেল ভাই, আপনার বিশ্লেষণগুলো শুনবো। যখন আপনি শুনতে পান যে আপনার পাশে দুজন আলোচক যখন এই প্রশ্নগুলোর সামনে নিয়ে আসেন, কেউ বলেন যে আওয়ামী লীগের মাঝে এখনো সাম্প্রদায়িকের ভূত দেখা যায়, কেউ আওয়ামী লীগের একদম যিনি মূল ধারক বাহক বলে চিন্তা করেন যারা বঙ্গবন্ধু, তার বিষয়ে যখন কথা বলা যায় না, কিংবা পাশাপাশি আওয়ামী লীগ দলের থেকে বেশি আমলাতন্ত্র বা প্রশাসন নির্ভর হয়ে যান, এই যখন অভিযোগগুলো আসতে থাকে একের পর এক, তখন আসলে আপনার বিশ্লেষণটা কীরকম হবে? আজকে মাসুদ কামাল ভাই আছেন, তিনি তার কথাগুলো তুলে ধরেছেন। ডাক্তার শামীম রেজা আছেন, তিনিও চমৎকারভাবে তার বক্তব্য দিলেন। মীর, দেখুন, আওয়ামী লীগকে তার জন্মলগ্ন থেকেই অনেকগুলো প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়েই কিন্তু তাকে এই পর্যায়ে আসতে হয়েছে। স্বাধীনতার আগে রাজনীতির এক ধরনের প্রেক্ষাপট ছিল। স্বাধীনতা বলতে আমি ব্রিটিশরা যখন চলে গেল, ভারত পাকিস্তান ধর্মের ভিত্তিতে দুটা দল হলো, দুটা প্রধান রাজনৈতিক দল ছিল সেই সময়ের জন্য, কংগ্রেস এবং মুসলিম লীগ। আমাদের আওয়ামী লীগ শুরুতে মুসলিম লীগের সঙ্গে ছিল, মুসলিম লীগ থেকে বের হয়ে এসেছে, অসাম্প্রদায়িক একটি চরিত্র নিয়েছে। আওয়ামী লীগ কল্যাণ রাষ্ট্রের কথা বলেছে। আওয়ামী লীগ কমিউনিজমের দিকে কিন্তু যায়নি। যারা সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন তারা বিভিন্ন সময়ে দ্বিধাদ্বন্দ্বে দোলাচলে ছিলেন। সেই সময়ের প্রেক্ষাপটে যে আপনি তখন দেখুন, তখনও কিন্তু আজকেও আমরা সেই রাজনীতির বাইরে যেতে পারছি না। চীন, আমেরিকা, রাশিয়া, ভারত, হ্যাঁ, আমাদের এই যে ত্রিমুখী একটা অবস্থান, ত্রিশঙ্কু অবস্থা, যে আমেরিকার সঙ্গে না রাশিয়ার সঙ্গে, এদিকে চীনের সঙ্গে না আপনি ভারতের সঙ্গে, এটা আওয়ামী লীগের জন্য শুরুতেই ছিল। আওয়ামী লীগ যখন এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের, পাকিস্তানিদের যারা যে অত্যাচারিত, নির্যাতিত, আমাদের মায়ের ভাষাটা তারা পরিবর্তন করে দিতে চাচ্ছিল, সেই সময়টা থেকেই কিন্তু আওয়ামী লীগ, অর্থাৎ পাকিস্তান শুরু হওয়ার পর থেকে কিন্তু আওয়ামী লীগ এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার, স্বাধীনতার, স্পৃহার দিকে নিয়ে যাওয়ার যে কাজগুলো, সেগুলো কিন্তু আওয়ামী লীগ আস্তে আস্তে ধাপে ধাপে করেছে। এবং আপনি বঙ্গবন্ধুর আত্মজীবনী বা সেই সময় যারা কথা বলেছেন, যেমন আমাদের, আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের লেখক কারা, অনেকেই কিন্তু বামপন্থী, তারা কিন্তু নিরন্তর একটা প্রচেষ্টা, আমি শ্রদ্ধা রেখেই বলছি তাদের উপরে, তারা কিন্তু বঙ্গবন্ধুর ভূমিকা বা বঙ্গবন্ধুকে তারা খাটো করার জন্য একটা খুব সচেতনভাবে বা অবচেতনভাবে তাদের মধ্যে এই কাজটা কিন্তু তারা করেই যাচ্ছেন। তাদের নিজেদের পছন্দের মানুষকে তারা যেভাবে কৃতিত্ব দিচ্ছেন, যেভাবে একটি টিকা তুলে ধরছেন, বঙ্গবন্ধুর ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই কৃপণ হয়ে যান। কিন্তু এই বঙ্গবন্ধুই কিন্তু দেখুন তিলে তিলে এদেশের মানুষকে, শুধু সাধারণ মানুষ, কৃষক শ্রমিক নয়, রাজনৈতিক কর্মী নয়, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সাহিত্যিক, বিভিন্ন পেশাজীবী এবং আরও অনেকেই কিন্তু বঙ্গবন্ধুকে চাপ দিচ্ছিলেন আরও আগে থেকেই এই স্বাধীনতার আন্দোলন বা এই কথাগুলো আরো সামনে নিয়ে আসার জন্য। কিন্তু তিনি কিন্তু সময় নিয়েছেন। মানে আপনি যে মানুষগুলোর কথা বলছেন, ধরেন কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যারা সবাইকে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু তিনি এগিয়েছেন, তার দলকে যদি এখন এই সময় এসে শুনতে হয় যে ব্যবসায়ীদের দল, আমি এই কথা যেহেতু আজকে আওয়ামী লীগের পুলিশের দল প্লাটিনাম বার্ষিকী আমরা পালন করছি ৭৫ বছর, আমরা শুরুর কিছু কথা কিন্তু না বললে আমি এই পর্যায়ে আসতে পারবো না। দেখুন, আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, এগুলো আমরা সকলেই জানি, এই আলোচনা আর নতুন করে করার কোনো বিষয় নেই। স্বাধীনতার পরে কি হলো? স্বাধীনতার পরে মাত্র ৩.৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন। কামাল ভাই যে কথাগুলো বললেন যে বঙ্গবন্ধু অবশ্যই একজন মানুষ, রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি ফিরিস্তা ছিলেন না। তার মধ্যে একটা এদেশের সব মানুষের প্রতি একটা অগাধ আস্থা, ভালোবাসা এবং তার একটা মহানুভবতার মধ্য দিয়ে তিনি নিজেকে
সেই মানসিকতায় নিজেকে তৈরি করেছিলেন। তিনি যেটা শামীম রেজা ভাই বললেন যে তিনি চেয়েছিলেন যে না সবাই মিলে, দেখুন অনেকেই বলে যে আওয়ামী লীগ তো রাজাকারদেরকে মাফ করে দিয়েছিল, খুনিদেরকে মাফ করে দিয়েছিল, স্বাধীনতা বিরোধীদেরকে মাফ করে করেছিল, কিন্তু এই জায়গায় যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে, ঢালাওভাবে কিন্তু শান্তি কমিটি বা রাজাকার বা ঘাতকদেরকে কিন্তু মাফ করে দেওয়া হয়নি। হ্যাঁ, এই আমরা কিন্তু ওই মাফ করার মধ্যে সবকিছু গুলিয়ে ফেলি। তারপরে দেখুন সেই সময় আজকে আমরা দুর্নীতির যে বিষয়গুলো এগুলো নিয়ে অনেক কথাই বলছি আমরা, হ্যাঁ, কিন্তু বঙ্গবন্ধু যে বক্তব্যগুলো তখন রেখেছিলেন ছাত্রদের উদ্দেশ্যে, ব্যবসায়ীদের উদ্দেশ্যে, প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে, নিজের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, আপনি বলুন তার বক্তব্যের একটি বাক্য, একটি শব্দ আজকের আমাদের এই রাষ্ট্রীয় প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপটের জন্য আমরা অপ্রাসঙ্গিক বলতে পারি? প্রত্যেকটা কিন্তু প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক, কিন্তু সেটা হলো কতটুকু? এখন এই যে জায়গাটা, আমি একটা বিরতি নেই, নিশ্চয়ই শামীম ভাই অনেক সুযোগ করার আছে, তিনি উসকুস করছেন। আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে যেটা বলছিলেন যে তিনি যা বলেছেন সবই তো এখনকার যুগে প্রাসঙ্গিক, তাহলে এই প্রাসঙ্গিক জিনিস তার দলের নেতাকর্মীরা কতটুকু করছে, আওয়ামী লীগ কতটুকু করছে? ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। শামীম ভাই, আপনি যে বলতে চাইছিলেন, যে বিষয়টি বলছিলেন নাদেল ভাই, কিন্তু সাথে আরেকটা ছোট জিনিস যোগ করে দেই। মানে অনেক ধরনের সমালোচনার মধ্যে বা আলোচনার মধ্যে এটাও থাকে যে ধরেন বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামী লীগ রাজনীতির মাঠে যতটা কার্যকর এবং যতটা শক্তিশালী, ক্ষমতায় বসলে আওয়ামী লীগটা ঠিক বিপরীত। এই বিশ্লেষণটা বা এই অভিযোগটাকে কিভাবে বিশ্লেষণ করবেন সেটা যদি একটু যোগ করে দিতেন। না, একটা হলো যে আমি একেবারে ওই বক্তব্যের সঙ্গে একমত যে ক্ষমতায় বসলে একেবারে সে 360 ডিগ্রি ঘুরে যায়, সেই অর্থে বিপরীত না। আপনি হয়তো বলতে পারেন যে আগের অবস্থার সঙ্গে হয়তো সবকিছুকে আমরা মেলাতে পারি না। এখন একটা, আমি নির্বাচনী প্রসঙ্গে যাচ্ছি না, যে দীর্ঘ সময় আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে, আমি যদি ওই জায়গাতেই থাকি, সেখানে যে প্রধান সমালোচনাটা আজকে আওয়ামী লীগ দল 75 বছরে, আমি আগে অভিনন্দন জানাতে ভুলে গেছি, 75 বছরে আওয়ামী লীগের বয়স, এটা তো যে কোনো বিতর্কের ঊর্ধ্বে নিঃসন্দেহে আমরা প্রত্যেকে অভিনন্দন জানাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দলের 75 বছর টিকে থাকা। দেখেন যে জায়গাটাতে আমরা ছিলাম, যে প্রত্যেকটা ক্ষেত্রে সে কাদের উপরে নির্ভর করেছে, তার নির্ভরশীলতার আজকে অভিযোগগুলো কি কি? একটা হলো তার প্রশাসনের উপর অধিক নির্ভরশীলতা, একদম সরাসরি কথা, সেটা আপনি আমলাতন্ত্র বলেন আর অন্য ধরনের সিভিল প্রশাসন বলেন, তাদের উপরে অধিক নির্ভরশীলতা, বড় অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে দুর্নীতির ব্যাপারে যতটা কমিটমেন্ট এবং যতটা বক্তব্য আমরা শুনেছি, সেটা নির্বাচনের আগে হোক বা সরকার গঠনের সময়, তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কিনা, প্রধান জ্যোতি। এবং অন্যান্য যে ব্যত্যয়গুলো, এই যে অর্থ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংকিং সেক্টরগুলো, গভর্নেন্সের ক্ষেত্রে, আমি গভর্নেন্স শব্দটাই বলি, সেখানে আওয়ামী লীগের মতো দল যে ক্ষমতা এবং দাপট দেখাতে পারত, সেই দাপট এবং সে প্রভাব সে দেখাতে পারছে কিনা এখানে। আবার একই সঙ্গে আমি এটাও স্বীকার করছি যে অবস্থায় আজকে সে এনেছে, সেটা বাংলাদেশের মানুষের রাষ্ট্রের ধারাবাহিকতা নিঃসন্দেহে সেখানে রয়েছে, সেখানে অন্যদেরও অবদান রয়েছে, আগে যারা ছিলেন তাদের অবদান রয়েছে। আজকে যদি বলে যে বঙ্গবন্ধুর সময়কার মাত্র 3-3.5 বছর কোনো কিছু হয়নি, সেটা একটা অমূলক বক্তব্য। আপনার ভিত্তিটা তো তখন তৈরি হচ্ছে, তাই অবস্থানটা তো তৈরি হচ্ছে, পরবর্তীতে অন্যরা টেনেছেন, যে ধরনের সরকার আসুক আওয়ামী লীগ সেটাকে একটা উচ্চতায় নিয়ে যেতে পেরেছে। ঘাটতি থাকবে, যে কোনো প্রশাসনে, যে কোনো আর্থিক ব্যবস্থায় ঘাটতি থাকবে, কিন্তু এরপরে যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা বলছি, যে চ্যালেঞ্জটা রাষ্ট্রকে ক্ষয়িষ্ণু করে দিতে পারে, রাষ্ট্রকে ভঙ্গুর করে দিতে পারে, এবং রাজনৈতিক দলের আওয়ামী লীগের প্রধান কমিটমেন্টগুলো, প্রতিশ্রুতিগুলো কি ছিল, যে কথাটা উনি চমৎকারভাবে বলছেন যে কল্যাণ রাষ্ট্র, তা কল্যাণ রাষ্ট্রের সে যে মূর্ত করেছে, যে ঠিক আছে আমরা সমাজতন্ত্র রেখেছিলাম, এই সমাজতন্ত্র তো সোভিয়েত আদলের সমাজতন্ত্র ছিল না বা চীনের আদলে ছিল না। আমরা সমতার কথা, মানব মর্যাদা, বন্টন, প্রত্যেকের ইকুয়াল অ্যাক্সেস টু রিসোর্সেস, যেভাবে আমরা এখন বুঝি, তখন কোঅপারেটিভস ছিল, আরো অনেক কিছু ছিল যেটা এখন নাই। সমস্ত কিছু মিলে আওয়ামী লীগ যে প্রতিশ্রুতিটা দিয়েছে বরাবর, যে সে একটা কল্যাণমুখী ব্যবস্থা তৈরি করবে। এখন পুঁজিবাদী ব্যবস্থায় 96 পরে তো সেই পৃথিবী নাই, আমরা তো বলছি না তাকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু যে সমতা স্থাপনের যে প্রচেষ্টাটা থাকার কথা ছিল, এই যে আয়ের যে বৈষম্য, মানুষের ব্যয়ের যে বৈষম্য, মানুষের অবস্থানগত যে বৈষম্যটা বাংলাদেশ রাষ্ট্রে তৈরি হয়েছে, নগর শহরে শুধু না, প্রত্যেকটা অবস্থানের মধ্যে, যদি ওই প্রতিশ্রুতির আলোকে তৈরি করি, তাহলে কেন আমি প্রশ্ন করবো না যে আওয়ামী লীগ কেন ব্যাংকিং সেক্টরে আরো কঠোর হতে পারলো না, আওয়ামী লীগ কেন অর্থ প্রতিষ্ঠানগুলো করার ক্ষেত্রে আরো সে কঠোর হতে পারলো না, সে কাকে পায়নি? আপনি যদি বলেন যে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে ভালো
যদি পাকিস্তান আমলের আমি ধরে থাকি বাংলাদেশ পন্থী জাতীয়তাবাদী পন্থী সবচেয়ে ভালো প্রশাসক আমরা দেশে পেয়েছে স্বাধীন বাংলাদেশে, সবচেয়ে ভালো পরিকল্পনাবিদদের সে পেয়েছে, কি ছিল না, প্রকৌশলীদের পেয়েছে, চিকিৎসকদের পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে জায়গাগুলোর কথা আমরা তুলছি সেই জায়গাগুলোতে কেন ব্যর্থতা হচ্ছে, এবং সেই প্রশ্ন এবং দলের যে প্রশ্নটা আপনি শুরুতে করেছিলেন যে দল মানুষ নিয়ে চলে, সাধারণ মানুষ নিয়ে চলে, তাদের মতামতের প্রতিফলন এই সমস্ত জায়গাগুলোতে আসছে কিনা, বলছে কিনা। যে মাসুদ কামাল, আপনার একটু বিশ্লেষণটা আবারও শুনতে চাইবো। যেটা বলা হচ্ছে যে কল্যাণমুখী রাষ্ট্রের কথা বলছেন, কিন্তু কল্যাণমুখী রাষ্ট্রের মধ্যে কি আপনার এই ঠিকঠাকভাবে নির্বাচন হওয়া, ঠিকঠাকভাবে ভোট দিতে পারা, মানবাধিকার ইস্যু, এই প্রসঙ্গগুলো থাকে না? থাকে। আবার এটা কি থাকে না যে ধরেন আওয়ামী লীগ যখন বলে যে ঠিক আছে একটা সময় তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যাবতীয় চেষ্টা চলা হয়েছে, তারপরও ৭৫ বছর ধরে দলটি সদর্পে টিকে আছে, এই অভিযোগও তো আছে যে আওয়ামী লীগ তো অনেককেই তো নিশ্চিহ্ন করার, টিকে থাকাটা কোনো কিছু প্রমাণ করে না। তেলাপোকাও ঠিক আছে, অনেক বছর ঠিক আছে, অতিকায় ডাইনোসর তো নেই, এটা কিছু আসে যায় না। মানে আসে যায় কিভাবে, যে আপনি কতটা ভালোভাবে টিকে আছেন, সময় সীমাটা কোনো বিষয় না। এবং সবচেয়ে বড় কথা হলো পলিটিক্যাল পার্টি কতটা গণমুখী হতে পেরেছে, পলিটিক্যাল পার্টি কতটা জনগণের অন্তরে টিকে আছে, হৃদয়ে টিকে আছে, এটা হলো ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগের এই কথা বলার সুযোগ নাই যে আমি সময় পাইনি, এই সুযোগ শেষ হয়ে গেছে। এখন আওয়ামী লীগের বলতে পারবেন না যে আমি সময়, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এখন তার মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থেকেছে আওয়ামী লীগ, আবার সবচেয়ে বেশি সময় ক্ষমতার বাইরেও তো থেকেছে সে। থাকাটাই যদি ধরি না, আমি ওইটা বেশি বাইরে থাকলে তো আপনার মানে এটা ওইটা তো আমার তো প্রাপ্তি, যেহেতু আপনি সংখ্যা ধরবেন না। না, আপনি বলেন কি আমি একটা জিনিসকে রিপেয়ার করার আমি সময় পাই নাই। যেমন আমি ওই প্রথম ৩.৫ বছর, আমরা তো বলি ৩.৫ বছর উনি সময় পাননি, এবং এটা একটা ভ্যালিড গ্রাউন্ড, কিন্তু আসলে সময় পাননি। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, ৩.৫ বছর উনি কতটুকু করতে পারবেন, সময় তো পাননি উনি, এটা সত্য, কিন্তু সময় পাননি। কিন্তু এখন এই কথা কিন্তু আওয়ামী লীগের বলার সুযোগ নাই যে আমি সময় পাইনি, কারণ আওয়ামী লীগ যত বেশি সময় পেয়েছে এত সময় অন্য কেউ পায় নাই। মানে যত সময় আপনি গড়ার জন্য পেয়েছেন, নষ্ট করার জন্য কেউ এত সময় পায় নাই, সবচেয়ে বেশি সময় আপনি পাইছেন। তো এখন আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন, আপনি কি মনে করেন আপনার একটা কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করতে পারছেন? আওয়ামী লীগ বলবে হ্যাঁ পারছি, আওয়ামী লীগকে অস্বীকার করবে না, বলবে আমি পারছি। কিন্তু আসলে কি পারছি? কল্যাণটা কার কল্যাণ? আপনি যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা, আপনি যদি ধরেন বড় বড় ব্যবসায়ী আছেন আমাদের এখানে যারা সিন্ডিকেট করেন, তাদেরকে বলেন, তারা বলবে হ্যাঁ আমাদের অনেক কল্যাণ হচ্ছে, তাদের কল্যাণ হচ্ছে। কিন্তু তাদের কারণে যারা বাজারে যে হাহুতাশ করছে তাদের কল্যাণ হচ্ছে না। যারা ব্যাংকে ৫ লাখ টাকা তুলতে যায় না, তাদের এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পাঠানো হচ্ছে, তাদের জন্য কল্যাণ হচ্ছে না। আবার যারা $1 বিলিয়ন বাইরে বিনিয়োগ করতে পারছে, তাদের জন্য কল্যাণ হচ্ছে। এবং সেই $1 বিলিয়ন বাইরে নিয়ে গেছে, এটা নিয়ে তদন্ত যাদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের জন্য কল্যাণ হচ্ছে। হবে না কেন? কল্যাণ হচ্ছে। কিছু লোকের কল্যাণ অবশ্যই হচ্ছে, কিন্তু বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ লোকের জন্য কল্যাণটা হচ্ছে না। কিন্তু এই দলটা তো সংখ্যাগরিষ্ঠ লোকের দল। আমি তো এই প্রত্যাশাই করি যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ মানুষের দল হোক। আমরা বলি না যে দলের মধ্যে গণতন্ত্র নাই। গত ৩টি নির্বাচনে কি আসলে সেই ধরনের সংখ্যা দিয়ে আর কি প্রমাণ করার চেষ্টা বা বলা যাচ্ছে? ধরেন আমরা তো মানে কার কত সমর্থন সেটা তো আমরা এক ধরনের ভোটের মার্জিনালাইজ বা ভোটের একটা সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি যে ঠিক আছে এত % ভোটার এসেছে, সেই দলকে ভোট দিয়েছে। এখন কি আর সেই অর্থে আওয়ামী লীগ দাবি তুলতে পারবে যে হ্যাঁ বিপুল সংখ্যা? আপনি যেটা বলতেছেন না, এটা অন্য বিতর্ক। অন্য বিতর্ক কেন যে ভোট কি ঠিক হয়েছে, ভোট ঠিক হলে কি আওয়ামী লীগ ক্ষমতা আসছে, এই বিতর্ক কিন্তু আরেকটা বিতর্ক। ওই বিতর্কে আমি যাবো না এই কারণে, ধরা যাক আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আসছে, ধরে নিলাম, আমি ধরে নিলাম প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ক্ষমতায় আসে নাই, জনগণের ম্যান্ডেট দিয়ে তারা, আমি ধরে নিলাম সবই সত্য বিতর্ক। কিন্তু এটা ধরার পর কি আপনি আওয়ামী লীগকে অস্বীকার করতে পারবেন? আওয়ামী লীগ যে ক্ষমতায় আছে এটাকে অস্বীকার করতে পারবেন? যদি আপনি আওয়ামী লীগ যে ক্ষমতায় আছে, প্রাইম মিনিস্টার যে শেখ হাসিনা, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? পারবেন না। উনি যে এমপি, এটা আপনি অস্বীকার করতে পারবেন? পারবেন না। ওনাকে আমি ওনার প্রক্রিয়াটাই পছন্দ করতেছি না, ওনাকে আমি বলছি আপনি জোর করে এমপি হয়েছেন, মানতেছি, কিন্তু তারপর উনি যে এমপি এটা আমি অস্বীকার করতে পারবো না। আমি ওনাকে অপছন্দ করতে পারবো, কিন্তু আমি ওনাকে ইগনোর করতে পারবো না। সেক্ষেত্রে তখন কি হবে? তখন রাষ্ট্রীয় কোনো কল্যাণ যখন আমি আশা করবো রাষ্ট্রের কাছ থেকে, ওনার কাছ থেকে আশা করতে হবে। আমি তোমার কাছ থেকে আশা করবো যে আমি আপনাকে পছন্দ করছি না, কিন্তু তারপরে আমি চাচ্ছি আপনি আমার কল্যাণটা করেন। এটা কি মাসুদ কামালের অসহায়ত্ব বক্তব্য?
শুনেন, এটা মাসুদ কামাল অসহায়ত্ব বক্তব্য না, এটা হলো বাস্তব বক্তব্য। ওকে, আমি এটা বাস্তবতাকে আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি বাস্তবতাকে অপছন্দ করতে পারেন, অস্বীকার করতে পারবেন না। জি, এটাই বাস্তবতা। নাদের ভাই শুনলেন আপনি দুটো অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, ব্যাংকিং, আর্থিক থেকে শুরু করে বিচার বিভাগ, নানান জায়গায়। আমি আবারও বলি, মানে আপনি প্রথমে আমার যে প্রশ্নটি করেছিলেন যে সাম্প্রদায়িকতার বিষয়টা, দেখুন আওয়ামী লীগের নেতৃত্বেই অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্ম হয়েছে, সংবিধানে ধর্মনিরপেক্ষতার বিষয়টি এসেছে। এখন সময়ে আমরা বিভিন্ন জিনিসেরই সংজ্ঞা পরিবর্তন হয়, সময়ের প্রয়োজনে অনেক কিছুই হয়। এখন ধর্মনিরপেক্ষতার মানে কিন্তু ধর্মহীনতা নয়, এটা কোনোভাবেই। এখন আওয়ামী লীগ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতিকে শ্রদ্ধা করে, সম্মান করে, পাশাপাশি আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, আমাদের এখানে বাঙালি যেমন রয়েছেন, আমাদের পাহাড়ে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ রয়েছেন, সকলে মিলেই কিন্তু আজকে আমরা বাংলাদেশের নাগরিক। কারো অধিকার ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের সংবিধানে সংখ্যাগুরু বলে কোনো মানে বিভাজন করা হয়নি। সাংবিধানিকভাবে এদেশের প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার সমান। আওয়ামী লীগ সেটাই সমুন্নত রাখার জন্য সাংবিধানিক যে দায়িত্ব এবং রাজনৈতিক কমিটমেন্টের যে জায়গায়, নির্বাচনী যে ওয়াদা, এই কাজগুলো থেকে করে যাচ্ছে। এই জায়গায় কোনো ধরনের আমি মনে করি অপব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ অনেক কিছুই পারেনি, আমি এটা অস্বীকার করব না, কিন্তু আওয়ামী লীগ কি করেছে আমরা যদি দেখি, একটি দেশকে স্বাধীন করেছে, একটা দেশের মানুষের রাজনৈতিক চেতনাকে ধারণ করেছে। স্বাধীনতার পরে কত অল্প সময়ে যে সংবিধানটা দেয়া হয়েছে, পৃথিবীর কোন দেশে সেই নজিরটা আছে? আজকে আমি একটা কথা শুধু বলি, বঙ্গবন্ধুকে নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু কোন জিনিসটা বঙ্গবন্ধু শুরু করে দিয়ে যাননি? তিনি হয়তো পারেননি। আজকে এই যে আমরা ব্লু ইকোনমির কথা বলি, আমরা যে বঙ্গোপসাগরে এত বিশাল জায়গা পেলাম, এটা কে শুরু করে দিয়েছিলেন? এটা কিন্তু মেরিটাইমের এই বিষয়টা বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন। আমি একটা কথা বললাম, এভাবে আরো অসংখ্য উদাহরণ আমাদের এই আলোচনা এই পরিসরে আমরা সেটা দিতে পারবো না। 96 থেকে 2000 আওয়ামী লীগের যে সরকারটা ছিল, সেই সরকার কিন্তু একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের যে ভিত, সেটা কিন্তু আমরা কৃষিতে আমাদের যে ভর্তুকি দেওয়া, তার আগে আমরা দেখেছি কৃষককে হত্যা করা সারের দাবিতে। কৃষক যখন বিদ্যুৎ চেয়েছে তাকে হত্যা করা হয়েছে। তার বিপরীতে কৃষিতে যে এত বিশাল ভর্তুকি, আজকে যে আমরা কৃষিতে, মৎস্য চাষে, পোলট্রিতে এমন একটা জায়গায়, সবজি চাষে এমন একটা জায়গায় এসেছি, এটা তো মূলত এই কৃষি। আমি কৃষি সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলে যেটা আমাদেরকে তারা বলার চেষ্টা করেছেন, যারা বিশেষ কৃষি বিশ্লেষক, তারা বলছেন যে আসলে কৃষি ক্ষেত্রে বাংলাদেশের যে বিপ্লবের কথা বলা হয়, সেটা আসলে কোনো একক সরকারের আসলে এটা কৃতিত্ব নয়। একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সরকারের সময় কৃষিতে আসলে একদম মানে সঠিকভাবে। আমি একদম চরম আপত্তি জানাচ্ছি এই কথাতে, কারণ আপনি কৃষিতে এই ভর্তুকি, আজকে যে আমাদের হাওর অঞ্চলে বিশেষ করে প্রতি বছর কৃষক তার চোখের সামনে তার ধানটা পানিতে তলিয়ে যেত। আজকে হাওর অঞ্চলে 70% ধান কাটার মেশিনে ভর্তুকি দেওয়া হচ্ছে, অন্যান্য জায়গায় 25% দেওয়া হচ্ছে। প্রায় সরকার 15 থেকে 20 লক্ষ টাকা একটা মেশিনে দিচ্ছে। আজকে আর সিলেটের বা আমাদের দেশের যত জায়গায় হাওর অঞ্চল আছে, একটা জমির আর শস্য, ধান আর কাটা বাকি থাকছে না, সব ধান কৃষকের ঘরে উঠে আসছে। এই কাজগুলো আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের সময় হাওরের মধ্যে একটা বড় ফোড়া হয়ে আছে, সেটাও নিশ্চয়ই আলোচনায় আনা যেতে পারে, কিন্তু আমি আনতে চাচ্ছি না। আমি একটা বিরতি নিই। আমি একটা বিরতি নেওয়ার পর ফিরে এসে আপনি 96-এর একটা উদাহরণ দিচ্ছিলেন, সেটা খুব ইন্টারেস্টিং উদাহরণ। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত অতীত ঘাটতে গেলে দেখা যায় যে 96-এ জিতার পর আওয়ামী লীগ 5 বছর ক্ষমতা শেষ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেই একটা ভালো এক্সাম্পল তৈরি করেছিল। আমার ধারণা, আমার মনে হয় কেউ এটা ভুলে যাওয়ার কথা নয়। মানে সেই আওয়ামী লীগের হাতে আবারও এই নির্বাচন ব্যবস্থাকে নিয়ে নানান প্রশ্ন ওঠে, যে তার হাতেই আসলে নির্বাচন ব্যবস্থা নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে। আমি জানি না শেষ অংশে এসে এটি কতটুকু আলোচনা করতে পারবো, যদি সুযোগ দেন তাহলে একটু করবো নিশ্চয়ই আলোচনা। নেব ছোট একটা বিরতি, ফিরবো একটু পর।
আবার আমন্ত্রণ 24 ঘন্টায় যেতে চাই শামীম রেজা ভাই। শামীম ভাই নিশ্চয়ই আগে শুনছেন, সেটা বিশ্লেষণ করবেনই। পাশাপাশি আরেকটা ছোট্ট প্রশ্নের সাথে জুড়ে দিতে চাই যে আমরা এখনো অনেক রাজনৈতিক বিশ্লেষকের কাছে যারা দীর্ঘ সময় আওয়ামী লীগকে অবজার্ভ করেছেন, তাদের বক্তব্য এরকম হচ্ছে যে মুক্তিযুদ্ধে জয়ের পর, মানে জয়ের আবহ নিয়ে ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী লীগের মধ্যে যে ধরনের বেপরোয়া ভাব তৈরি হয়েছিল, ঠিক একই ধরনের বেপরোয়া ভাব এখনো লক্ষ্য করা যায়। এই ধরনের বিশ্লেষণকে কি আপনি মনে করেন ঠিক আছে? না, আমি দুটোর মধ্যে তুলনা করতে চাই না। এই কারণে যে একটা দেশ যখন স্বাধীন হয় এরকম পরিস্থিতিতে, এর জন্য দীর্ঘ ব্যাখ্যার প্রয়োজন নেই। মানে তখন যে অবস্থান আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, অন্য সময় নেতৃত্ব দিয়েছে, প্রবাসের সরকার গঠনের নেতৃত্ব দিয়েছে। মনে রাখতে হবে এখানে তো অনেক পক্ষ ছিল, তারা সবাই একটা জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে, তাদের মত একরকম না। যুদ্ধের মধ্যে যারা ছিলেন তারা যুদ্ধ নিয়ে কারোর কোনো দ্বিমত নেই, স্বাধীনতা নিয়ে দ্বিমত নেই, কিন্তু আজকে ঐতিহাসিকভাবে মানতে হবে যে তারা পদ্ধতি নিয়ে সবাই একমতে ছিলেন না, পদ্ধতি নিয়ে তাদের মধ্যে ভিন্নতা ছিল। এইরকম একটা, আমি যদি ইংরেজিতে বলি যে একটা ইউথ ফোর্স, আপনি তাদের বয়স কত, গড় বয়স কত, তারা স্বাধীনতার পরে যখন ফিরে আসে, যুদ্ধের পরে যখন ফিরে আসে, এটা পৃথিবীর অন্য দেশেও দেখা গেছে যে এত বড় জাতীয়তাবাদী আন্দোলনের পরে তাদেরকে আপনি একটা পরিস্থিতির মধ্যে আনা, এবং আমাদের তো অন্য দল নাই তখন, যে অন্য যে সমস্ত বাম সংগঠনগুলো ছিল তারা তো জাতীয়তাবাদী আন্দোলনের এই নেতৃত্বে ছিলেন না, তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, যারা পেরেছেন তারা অংশ নিয়েছেন, তাদের একটা অবস্থান ছিল, সেটা আদর্শিক একটা অবস্থান, যেটা পরবর্তীতে একটু আগে যেটা বলছিলাম যে সমস্ত দোষ আমরা বঙ্গবন্ধুর উপরে দিই, কিন্তু আর কারোর কথা টানি না, যে যদি কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো ব্যর্থতা হয়ে থাকে, তাহলে আরো ব্যক্তিকে বলতে হবে, প্রশাসনকে বলতে হবে, অন্য যারা বাস্তবায়নে ছিলেন তাদের বলতে হবে, অন্য যারা রাজনৈতিক বিবৃতি দিয়েছেন, আদর্শ ছিল, তাদের কথাও তুলতে হবে, যে সেটা অন্য প্রসঙ্গে হয়তো যাবে। সুতরাং তখন যে পরিস্থিতি, তার রাজনৈতিক আদর্শ কি হবে, বাংলাদেশ কোন দিকে যাবে, কে কিভাবে বাংলাদেশকে দেখে, আমরা আর পুরনো আলোচনায় যাই না যে একটা নতুন দল তৈরি হলো, বিরোধী দল তৈরি হলো, কিন্তু ওই পরিস্থিতির আজকেরটাকে মেলানো কোন অবস্থাতে ঠিক হবে না। আজকের যে চ্যালেঞ্জটা, যেটা একদম সরল বাক্যে বললে, যে একটা দেশের প্রত্যেকেই কি তাহলে একটা দলের ছাড়া আর কোনো কিছু তাদের চিন্তা ভাবনা নাই, এটা বাস্তবসম্মত কিনা? প্রথমত বলছিলেন সবাই এখন আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ হয়তো বলবে, হ্যাঁ, এখন ধর আওয়ামী লীগ বা নাজফার সাংগঠনিক সম্পাদক হিসেবে বলবে যে ভাই সবাই আওয়ামী লীগ করতে চাচ্ছে, তাতে আপনার অসুবিধা কি, বা আমার এখানে আসলে আমি কেন তাকে নেব না, কিন্তু এটা বাস্তব না। আচ্ছা, কিন্তু আমি জানি এই প্রশ্নটা আপনি কিভাবে নেবেন, যে আপনি বলছেন অনেকে করতে চায়, কিন্তু আবার আমি উপজেলা নির্বাচনে দেখলাম প্রতীকও নাই, মানে সেখানে আবার সেটা আলাদা, ধরেন সেটা আমি নির্বাচনের ক্ষেত্রে পরে যাচ্ছি। এখন একটা দল আপনি যদি বলেন যে ভাই সবাই করতে চাচ্ছে, আপনার সমস্যাটা কি? সমস্যা না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা করতে চাইছে তারা প্রত্যেকে রাজনীতি করবার মতো কিনা, এক। দ্বিতীয় এতক্ষণ যে আলোচনা আমরা করছিলাম, যে আওয়ামী লীগ যখন একটা আদর্শ নিয়ে এসে চলেছে, যে কিছু জায়গায় সে কঠোর হবে, কিছু জায়গায় সে মনোপলি করতে দেবে না, কিছু জায়গায় সে এলিট তন্ত্র দেবে না, কোন জায়গায় সে পুরনো কথা একসময় সে বলতো সে মজুদদারিকে অনুমতি দেবে না, এখন তার ওইসব শব্দগুলো নাই। তাহলে সেইটাই যদি হয় এখন যাদের মধ্যে, তাহলে কি আমি মনে করছি যে একটা দলে অংশগ্রহণ করলে অর্থ বানানো সহজ হয়ে যায়? আমি কি মনে করছি একটা দলে অংশগ্রহণ করলে আমার অনেক অন্যায় কাজকে বৈধতা দেওয়ার সুযোগ হয়ে যায়? আমি কি মনে করছি যে রাষ্ট্র অবদান রাখার আর কোনো সুযোগ নেই রাজনৈতিক দলের সদস্য হওয়া ছাড়া? অথবা আমি কি মনে করছি যে আমার যে ক্ষমতা বা আমার যে প্রভাব, সেটা দেখানোর জন্য আমাকে একটা রাজনৈতিক দলের সদস্য পদ পেতেই হবে, তাছাড়া আমি, এবং সেটা যদি আওয়ামী লীগের মতো দলের হয়, যার 75 বছর পূর্তিতে আমরা আলোচনা করছি, যার জাতীয়তাবাদী আন্দোলনের তার অভিজ্ঞতা, তার স্বাধীনতা আন্দোলনের অভিজ্ঞতা, স্বাধীনতা আনার অভিজ্ঞতা, তার বিরোধী দলে থাকার একাধিক ফেজে, তাই না, বোধ পাকিস্তান এবং বাংলাদেশের সময় এবং পরবর্তী সময় তার দীর্ঘ দেশ পরিচালনা, মনে রাখতে হবে 90-এর পরে তার বিরোধী দলে থাকারও চমৎকার তার অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ তার অভিজ্ঞতার কারণে কি সে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সাংবিধানিক থেকে এখানে প্রশ্ন, যে সেই প্রশ্নটা সেটা আওয়ামী লীগকে দিতে হবে, যে তাহলে কি তার মধ্যে সংস্কারের প্রয়োজন ছিল? বঙ্গবন্ধু সংস্কারের কথা বলেছিলেন তার নৃশংস ঘটনার আগে, যে সংস্কার প্রয়োজন, তার তখন বলা হয়েছিল যে আত্মশুদ্ধি, আত্মসংযম এরকম চায়, তার ফ্লায়ারও প্রকাশ করা হয়েছিল, তখন সমালোচনা চায়। এখন তাহলে কি আওয়ামী লীগ দলের সংস্কারে হাত দেয়নি? অথবা আওয়ামী লীগ যে গ্রাসরুটসের কথা বলা হয়, একেবারে সাধারণ মানুষের, তার মতামত থেকে দূরে সরে গিয়ে আর একটা গোষ্ঠী আমরা তৈরি করতে যাচ্ছি কিনা, যে যারা একটা রাজনৈতিক পরিচয় নিয়ে বিভিন্নভাবে, সেই আর্থিক প্রতিষ্ঠান বলেন, ইকোনমিক গভর্নেন্সের ক্ষেত্রে বলেন, আপনি অর্থ, এগুলো তো মাইক্রো এক্সাম্পল আমি যাচ্ছি না, সেই জায়গাগুলোকে সে প্রভাব বিস্তার করছে কিনা, সেটা দল হিসেবে আওয়ামী লীগ দেখছে কিনা, আওয়ামী লীগ এই সুবিধাবাদী অংশ তৈরি করছে কিনা,
এই প্রশ্নটাও জানতে চাইবো। পাশাপাশি তিনি এটা তুলনা করতে চাইছিলেন না যে সেই সময়কার বেপরোয়া বা এখনকার বেপরোয়া। আমি এখনকারটা আমি একটু বুঝতে চাই। কি কারণে বুঝতে চাই যে আজকে যখন আমরা কথা বলছি এই বিষয় নিয়ে, তখন বাংলাদেশের একজন তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি মতো দলের চেয়ারপারসন, তার আজকে হৃৎপিণ্ডে প্রেস মেকার বসানো হচ্ছে, তার বিদেশ যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে নানান ধরনের আলোচনা। এগুলো কি খুব সহজ ছিল বিষয় আওয়ামী লীগের জন্য হ্যান্ডেল করা, নাকি এগুলো আসলে পলিটিক্সের জিনিস, পলিটিক্সই করতে হবে? শুনেন, বাংলাদেশে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল কিন্তু, এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য এই দলটা সৃষ্টি হয়েছে, এবং আমি এই চরিত্রটাই দেখেছি এবং তাদের কাছ থেকে এই চরিত্রটাই প্রত্যাশা করি। বাট আনফর্চুনেট হলো আওয়ামী লীগ তার গণতান্ত্রিক সেই চরিত্রটা হারাচ্ছে, ধীরে ধীরে নষ্ট করে ফেলছে। এবং এটার পেছনে অনেক কারণ থাকতে পারে, কারণগুলি লজিক্যালও হতে পারে, কিন্তু সেই আলোচনা আমি আপাতত একটু হয়তো সময় পেলে পরে যাব। কিন্তু এটাই বাস্তবতা যে আওয়ামী লীগ তার প্রতিদ্বন্দ্বীকে সহ্য করতে পারছে না, তার প্রতিদ্বন্দ্বীকে বরং ধ্বংস করে দিতে যাচ্ছে, নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছে। এখন আওয়ামী লীগের যুক্তি আছে, আওয়ামী লীগ বলবে ওরাও তো আমাদের ধ্বংস করে দিতে চেয়েছিল, এখন ওদেরকে আমি সুযোগ দিলে ওরা আমাকে আবার ধ্বংস করে দিবে। এটা সত্য, এটাকে আমি কিন্তু অসত্য মনে করি না। তাহলে আমরা কেউ প্রতিহিংসা রাজনীতি করি না, এটা রাজনৈতিক বয়ান? এটা মিথ্যা কথা, দুই পক্ষের মিথ্যা কথা। আচ্ছা, আমরা কেউ প্রতিহিংসা রাজনীতি করি না, আওয়ামী লীগ বিএনপি, এটা মিথ্যা কথা। আমি সিম্পল একটা কথা বলি আপনাকে, 2004 সালের 21শে আগস্টের যে ঘটনাটা রে ভাই, এটা আপনি লজিক্যালি কোনোভাবে প্রমাণ করতে পারবেন? এত লোক দাঁড়ায় আছে, তার মধ্যে তো আপনি একটা ঢিল মারতেও ভয় পাবেন যে কার না জানি যে কোথায় লাগে। সেখানে আপনি গ্রেনেড মারছেন, কে মারছে বড় কথা না, এটা মারছে এটা ধরবেন, আপনি বলবেন বিএনপি আমি মারি না, ঠিক আছে মারেন নাই, আপনি বিচার তো করেন নাই, আপনি বিচার তো করেন নাই। যখন আপনি বিচার না করেন তখন কিন্তু প্রমাণ হয় যে এটা হোক, এটা আপনি চেয়েছিলেন। এখনো কিন্তু তারা স্বীকার করে না, স্বীকার করতো। আচ্ছা, যখন এখন আপনি আমাকে বলেন আপনার সামনে একটা গ্রেনেড মারা হয়েছে, এখন আপনাকে বলতেছে ভাই যা হবার হয়ে গেছে, আসেন চা খাই, আপনি চা খাইতে পারবেন? এটা হয় না। এখন ওটা যদি স্বীকার করতো কেউ যে আমাদের ওটা ভুল হয়ে গেছে, আমরা তো করিনি, ওরা করেছে, আমাদের বিচার করতে উচিত বললে হতো, সেটা বলে না। এখন ওটা যদি কারণ হয়, আবার ওটা কারণ হওয়া ঠিক না। আমি কেন মনে করি যে আওয়ামী লীগের যদি এই ক্ষোভটা থাকতে পারে বিএনপির প্রতি, থাকুক ক্ষোভ, আপনি বিএনপিটা শেষ করে দেবেন, দেন শেষ করে, তাতে দেশটার কি হবে? দেশের সাধারণ মানুষ তো একটা গণতান্ত্রিক চরিত্রকে হারাচ্ছে, গণতান্ত্রিক এনভায়রনমেন্ট হারাচ্ছে, সেটা তো পারছেন না। আপনার দায়িত্ব তো দেশের মানুষকে একটা গণতান্ত্রিক একটা এনভায়রনমেন্ট দেওয়া। আপনি বিএনপির ক্ষতি করতে যে দেশের ক্ষতি করতেছেন, এটা তো ঠিক না। আপনার পয়েন্ট ক্লিয়ার। আমি তো তাহলে নাদেল ভাই আপনার বিশ্লেষণটা শুনতে আমি চাই। প্রতিপক্ষকে শেষ কথাটাই ধরে যদি বলি যে বিএনপিরে শেষ করার জন্য আপনি তো জাতিরে শেষ করতে পারেন না। আমার প্রশ্ন তো উল্টো, আওয়ামী লীগকে ছোট করার জন্য মিথ্যা প্রচার, প্রপাগান্ডা, গুজব দিয়ে এই দেশের নিরাপত্তাকে তারা বিঘ্নিত করে যাচ্ছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে তারা হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে। প্লিজ বলেন। না প্লিজ আপনি বলেন। তো এখন এই যে অবস্থাটা, এবং কামাল ভাইও আনলেন, দেখুন 21 আগস্টের কথা আমরা সকলেই জানি, পরবর্তীতে কারা এই খুনিদেরকে পুরস্কৃত করেছে, পুনর্বাসিত করেছেন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে, এটা দিবালোকের মতো স্পষ্ট। শেখ হাসিনা এসে দেশে আসলেন, তিনি 32-এ ঢুকতে পারেননি, রাস্তার মধ্যে বসে থাকতে হয়েছে। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন এই বাংলাদেশে, বঙ্গবন্ধুর মেয়ে, জাতির পিতার মেয়ে, তিনি তার পিতাকে যে বাড়িতে হত্যা করা হয়েছে সেই বাড়িতে তিনি ঢুকতে পারেননি, রাস্তায় তাকে বসে থাকতে হয়েছে। পরবর্তীতে 21 বারের মতো তার উপর হত্যা প্রচেষ্টা চালানো হয়। সর্বশেষ 21 আগস্ট যে গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলার কথা আমরা জানি। পরবর্তীতে মামলাটা পর্যন্ত দেয়া যাচ্ছিল না, জজ মিয়ার নাটক। 8-এ নির্বাচন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আওয়ামী লীগ যে তার অধীনে, সরকারের অধীনে 3টা নির্বাচন করেছে, সেই নির্বাচনগুলি নিয়ে আপনারা প্রশ্ন তুলতেই পারেন বিরোধী দল, কিন্তু 8-এর নির্বাচন নিয়েও তো আপনারা প্রশ্ন তুলেন। তাহলে আপনাদের কাছে তো ডাল চালের কোনো পার্থক্য নেই, সবকিছুই আপনারা হেরে গেলেই আপনারা, মাসুদ কামাল ভাই যেটা বললেন, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ নির্বাচনে হেরে গিয়ে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করেছেন, এই ইতিহাস কিন্তু একমাত্র আওয়ামী লীগেরই আছে। আওয়ামী লীগ 8-এ ক্ষমতায় আসলো, তারপরে যেভাবে হত্যা, ষড়যন্ত্র, রাজনীতির যে ধারাবাহিকতায়, অগ্নি সন্ত্রাসের যে রাজত্ব আপনারা
এই দেশে করলেন, তারপরে শাপলা চত্বরের যে ঘটনা, তারপরে এই ঢাকার একটা গাছ আইল্যান্ডের আপনাদের হাত থেকে রক্ষা পেল না, এই নিরীহ গাছটা কি ক্ষতি করেছিল আপনাদের? আপনার কোকো মারা গেলেন, স্বাভাবিকভাবে একজন মা হিসেবে শেখ হাসিনা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি শুধু শেখ হাসিনা রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী নন, বঙ্গবন্ধুর মেয়ে, তার সঙ্গে দেখা করার সেই সামান্য সৌজন্যটুকু দেখানো হলো না। আপনারা ওয়াকওভার দিচ্ছেন, আপনারা নির্বাচনে যাচ্ছেন না, আবার সেই নির্বাচনকে নিয়ে প্রশ্ন তুলে যাচ্ছেন। আজকে বিএনপি রাজনৈতিকভাবে খুনির দল, লুটেরার দল, আমরা যাই বলি না কেন, কিছু সংখ্যক মানুষ তো অবশ্যই তাদেরকে ভরসা রাখেন, বিশ্বাস করেন, এই দল করেন। আপনি ক্ষমতায় আসেন, আপনি সংসদে আসেন, মানুষ যদি আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনারা সরকার গঠন করবেন। আপনি নির্বাচনে না এসে আজকে আমরা যে পদ্মা সেতু নিয়ে কথা বলছি, এই পদ্মা সেতু নিয়ে বিএনপির খালেদা জিয়া সহ ওনারা কি কি কথা বলেছিলেন, আমরা এইভাবে প্রত্যেকটা বিষয় যদি আমরা দেখি, তাহলে শামীম ভাই কোনো সমাধান দেখেন না? দেখেন, ওই একটা কথা একজন বিশিষ্টজন বলেছিলেন যে অন্য কোনো দল বা কোনো গোষ্ঠী যদি পড়ে তাহলে কিছু মানুষের ক্ষতি হয়, আর আওয়ামী লীগ যদি পড়ে তাহলে বিপুল ক্ষতি হয়, কারণ তার কাঠামো সংগঠন এত বড়। আমাদের সমস্ত কথার মূল হচ্ছে যে দলকে আমরা এত গুরুত্বপূর্ণ করে দেখছি, যে দলের আদর্শকে গুরুত্বপূর্ণ করে দেখছি, সেই দল তার সংস্কার কেন করবে না, কেন তার কাঠামোকে সে আরো যুগোপযোগী করবে না, এবং কেন সে কঠোর গভর্নেন্সে যেতে পারবে না, এবং কেন সে কঠোরতা, এইটাই হচ্ছে বড় প্রশ্ন। সংস্কার কেন করবে? 2011 অভিজ্ঞতা থেকে সংস্কার কেন করবে? এই সংস্কার আমি ওই সংস্কার বোঝাইনি অবশ্যই। তাহলে কোন সংস্কার? শুনেন, সংস্কার না, একটা জিনিস হলো কোন সংস্কার? সবচেয়ে বড় কথা হলো কি, আপনি যে দলই করেন না কেন, আপনাকে প্রথম মাথায় রাখতে হবে যে দেখেন, একদিন আওয়ামী লীগ থাকবে না ভাই, একদিন বিএনপিও থাকবে না, একদিন অনেক রাজনৈতিক দলই থাকবে না, কিন্তু এই দেশটা কিন্তু থেকে যাবে, এই দেশের মানুষরা কিন্তু থেকে যাবে। তো আপনারা এমন কিছু প্লিজ করেন না যাতে নাকি এই দেশে একদিন আপনাদের নাম ঘৃণার সঙ্গে লোক উচ্চারণ করে। এটা আওয়ামী লীগের জন্য সত্য, বিএনপির জন্য সত্য। আপনি একটা গণতন্ত্রে, এখন অনেক তন্ত্র আছে ভাই, এখন পর্যন্ত যতগুলো আছে তার মধ্যে গণতন্ত্রটাই দেখা গেছে মোটামুটি গ্রহণযোগ্য একটা তন্ত্র। তো মানুষের ভোটাধিকারকে, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে, মানুষের বেছে নেবার ক্ষমতাকে যদি আপনি অনার না করেন, আপনি যে দলে আপনার নাম হোক না কেন ভাই, এই দলের ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে অন্ধকার। জি, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই বাংলাদেশের প্রত্যেকটি ক্রিয়াশীল রাজনৈতিক দল বিষয়গুলোকে আসলে আমলে নেবেন, আর এই জন্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শফিউল আলম চৌধুরী নাদেল, মাসুদ কামাল ভাই এবং ডক্টর এস.এম. শামীম রেজা। আপনারা তিনজন আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য দিয়েছেন। এই ছিল আজকে 24 ঘন্টায়। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন।